হুম, আমরা সবাই হয়তো ওই সাধারণ কাগজের উপর আঁকা বিখ্যাত নেকার কিউবের ছবিটা দেখেছি। আচ্ছা, হ্যাঁ, নেকার কিউব, ওই যে অপটিক্যাল ইলিউশনটা। এক্স্যাক্টলি। মানে একভাবে তাকালে মনে হয় কিউবের সামনের দিকটা নিচে হেলে আছে, কিন্তু আবার একটু চোখ পিটপিট করলেই চোখের সামনেই ছবিটা পুরো উল্টে যায়। ঠিক তাই। তখন মনে হয় ওপরের দিকে মুখ করে আছে। মানে দাগগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে যায়। হ্যাঁ, নতুন কোনো তথ্যযোগ না হলেও পুরো বিষয়টা অন্যরকম দেখায়। তো ঠিক একই রকম একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার যখন আমরা প্রকৃতির দিকে তাকাই। মানে ধরুন, যখন আমরা দেখি একটা স্ত্রী প্রেইং ম্যান্টিস মিলনের ঠিক পরেই পুরুষ ম্যান্টিসের মাথাটা কেটে খেয়ে ফেলছে। হুম, তখন আমাদের মনে হয় প্রাণীটা বোধহয় খুব নিষ্ঠুর। একদম। আবার ধরুন, যখন দেখি একটা পাখি শিকারীর সামনে নিজের ডানায় চোট পাওয়ার অভিনয় করে তাকে বাসা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তখন মনে হয় পাখিটা কত মহান, নিজের জীবনের ঝুঁকি নিচ্ছে। ঠিক। কিন্তু আসলে কি তাই? আমরা কি গল্পটাকে ভুল দিক থেকে দেখছি? ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। হ্যাঁ, এটা নিয়ে কথা বলা খুব জরুরি। কারণ আমরা এতকাল প্রকৃতির দিকে তাকিয়ে গল্পটা প্রাণীর দৃষ্টিকোণ থেকে দেখে এসেছি। মানে যেন প্রাণীটা নিজেই টিকে থাকার জন্য লড়াই করছে। হুম। তো আপনার মতে অন্য কোনো দৃষ্টিকোণ আছে? আচ্ছা, একটু ভেবে দেখুন, যদি এমন হয় যে এই বিবর্তনের গল্পের মূল চরিত্র ওই প্রাণীটি নয়, যদি সে কেবল, কেবল একটা বাহন মাত্র হয়? ঠিক ধরেছেন, একটি অস্থায়ী যান মাত্র। বাহ! আর আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতেই আলোকপাত করব। আমাদের কাছে থাকা বেশ কিছু বৈজ্ঞানিক প্রবন্ধ, কেস স্টাডি এবং রিচার্ড ডকিন্সের বিখ্যাত বই দ্য সেলফিশ জিন এর সূত্র ধরে প্রকৃতিকে এই নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। এই জিন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের চেনা জগৎটাকে সম্পূর্ণ বদলে দেয়। তা তো বটেই। তাহলে আসুন একদম গোড়া থেকে শুরু করি। ডকিন্সটার এই বইয়ের নাম দ্য সেলফিশ অর্গানিজম বা দ্য কোঅপারেটিভ জিন না রেখে দ্য সেলফিশ জিন কেন রাখলেন? এই কারণটা খুব সাধারণ কিন্তু গভীর। বিবর্তনের একদম মৌলিক স্তরে যে জিনিসটা টিকে থাকে বা প্রকৃতি যাকে আসলে নির্বাচন করে, সেটা কোনো আস্ত প্রাণী, প্রজাতি বা কোনো দল নয়। আচ্ছা, তাহলে সেটা কি? সেটা হলো জিন। একটি প্রাণী বা জীবের শরীর আসলে একটি অস্থায়ী যান, বা মানে একটা রোবটের মতো। জিনগুলো হাজার হাজার, এমনকি মিলিয়ন মিলিয়ন বছর ধরে টিকে থাকে। এক শরীর থেকে অন্য শরীরে লাফিয়ে লাফিয়ে, তাই তো? একদম ঠিক। ডকিন্স এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃতিতে যা কিছু ঘটে তার মূল উদ্দেশ্য প্রজাতির মঙ্গল নয়, বরং জিনের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা। বিষয়টা পরিষ্কার করার জন্য বইটিতে শিকাগো শহরের আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, গ্যাংস্টার অ্যানালজিটা খুব সুন্দর। ধরুন, একজন গ্যাংস্টার শিকাগোর অত্যন্ত বিপজ্জনক এবং প্রতিযোগিতামূলক অপরাধ জগতে বহু বছর ধরে রাজত্ব করছে। সেই গ্যাংস্টারের চরিত্র সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি? খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে সে অত্যন্ত ধূর্ত। হ্যাঁ, আর প্রয়োজনে নির্মম এবং নিজের স্বার্থ উদ্ধারে দারুণ পারদর্শী। না হলে সে এতদিন টিকতে পারত না। ঠিক। আমাদের জিনগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন বছর ধরে বিবর্তনের এক নির্মম প্রতিযোগিতায় টিকে আছে। তাই তাদের কাছেও আমরা এই গ্যাংস্টারের মতোই চূড়ান্ত স্বার্থপরতা আশা করতে পারি। কিন্তু একটু দাঁড়ান। হ্যাঁ, বলুন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, মানে জিনের এই স্বার্থপরতা অনেক সময় প্রাণীর আচরণের মাধ্যমে এমনভাবে প্রকাশ পায় যা দেখে আমাদের চোখে ধুলো পড়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আমাদের মনে হয় প্রাণীটি হয়তো নিজের ক্ষতি করে অন্যের উপকার করছে, যাকে বিজ্ঞানের ভাষায় আমরা পরার্থপরতা বা অল্ট্রুইজম বলি। ও, বুঝতে পেরেছি। মানে আপনি ওই গ্রুপ সিলেকশনের কথা বলছেন। একদম। ছোটবেলা থেকে তো আমরা পড়ে এসেছি প্রাণীরা প্রজাতির স্বার্থে কাজ করে। আপনি বলছেন পুরো ধারণাটাই ভুল? পুরোপুরি ভুল। ওই যে শুরুতে কামিকাজে মৌমাছির কথা বললাম, যারা চাক রক্ষা করতে গিয়ে হুল ফোটায় এবং সঙ্গে সঙ্গে নিজেদের নাড়িভুড়ি ছিঁড়ে মারা যায়, অথবা মাটিতে বাসা বাঁধা সেই পাখির কথা যে শিয়াল এলে ডানায় চোট পাওয়ার অভিনয় করে। হ্যাঁ, এগুলো দেখে তো মনে হয় তারা প্রজাতির মঙ্গলের জন্যই নিজেদের স্যাক্রিফাইস করছে। তার মানে আপনি বলছেন এই আত্মত্যাগ আসলে কোনো মহান কাজ নয়? শুনতে খারাপ লাগলেও সত্যিটা হলো, বিবর্তনের নিয়মে প্রজাতির মঙ্গলের জন্য আত্মত্যাগ বলে কিছু হয় না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো, গ্রুপ সিলেকশন বা দলের স্বার্থে আত্মত্যাগের এই তত্ত্বটি একসময় এতটাই জনপ্রিয় ছিল যে
যে ব্রিটেনের বিখ্যাত নফিল্ড বায়োলজি গাইডেও এই ভুল ধারণাটি শেখানো হতো। ঠিক, কিন্তু একটু গভীরভাবে ভাবলেই এর পেছনের ফাঁকিটা ধরা পড়ে। ফাঁকিটা ঠিক কোথায়? মানে ধরুন, আমি যদি একটা সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ভাবি। ধরুন, একদল পাখি আছে যারা সবাই খুব পরার্থপর। বিপদে একে অপরকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন দিতেও প্রস্তুত। আচ্ছা, বেশ ভালো কথা। একটা সুন্দর সমাজ। হ্যাঁ, কিন্তু এখন কোনো কারণে যদি ওই দলে মাত্র একজন স্বার্থপর, মানে একটা বিদ্রোহী পাখির জন্ম হয় যে বিপদের সময় নিজে না গিয়ে অন্যদের আত্মত্যাগের সুযোগ নেয়, তবে কি হবে? ওই স্বার্থপর পাখিটাই তো সবচেয়ে বেশি দিন বাঁচবে। একদম। সে সবচেয়ে বেশি খাবার পাবে এবং সবচেয়ে বেশি বংশবৃদ্ধি করবে। তার সন্তানরাও তার কাছ থেকে ওই স্বার্থপর জিন পাবে। বুঝতে পারছি। কয়েক প্রজন্মের মধ্যেই পুরো দলটা স্বার্থপর পাখিতে ভরে যাবে। ঠিক তাই, পরার্থপর পাখিরা বিলুপ্ত হয়ে যাবে। তাই আপাতদৃষ্টিতে মৌমাছি বা পাখির ওই আত্মত্যাগও আসলে তাদের শরীরে থাকা জিনের এক সূক্ষ্ম স্বার্থপরতারই বহিঃপ্রকাশ। বাহ! জিন নিজে বাঁচার জন্যই বাহককে দিয়ে ওই কাজ করায়। তার মানে যদি প্রজাতির মঙ্গলের জন্য বিবর্তন না ঘটে থাকে এবং সবকিছু জিনের স্বার্থপরতা হয়, তবে তবে এই স্বার্থপরতার শুরু কোথায়? একদম এই প্রশ্নটাই আমার মাথায় আসছিল। এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে, তাই তো? হ্যাঁ, যখন পৃথিবীতে কেবল প্রাণের উদ্ভব হয়েছিল, সেই আদিম স্যুপ বা ধরুন প্রাইমোর্ডিয়াল স্যুপের যুগে। আদিম স্যুপ? মানে ওই ৩-৪ বিলিয়ন বছর আগের কথা? ঠিক, পৃথিবীর আদিম সাগরগুলো ছিল রাসায়নিক উপাদানে ভরপুর এক বিশাল স্যুপের মতো। কোটি কোটি বছর ধরে এই অণুগুলো ভাসতে ভাসতে একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। এভাবেই হঠাৎ করে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। একটি বিশেষ অণু তৈরি হয়ে যায়, যার একটা অসাধারণ ক্ষমতা ছিল। সে নিজের চারপাশের রাসায়নিক উপাদান ব্যবহার করে নিজের কপি বা প্রতিলিপি তৈরি করতে পারত, তাই না? একদম। এই অণুগুলোকেই বলা হয় রেপ্লিকেটর। আর কপি করতে গিয়েই তো শুরু হয় ভুল, যাকে আমরা মিউটেশন বলি। হ্যাঁ, মানে একটা কাগজের ডকুমেন্টকে যদি বারবার ফটোকপি করা হয়, তবে শেষের দিকের কপিগুলো অস্পষ্ট হতে থাকে বা নতুন দাগ পড়ে যায়। ঠিক তেমনি এই রেপ্লিকেটরগুলো কপি করতে গিয়ে কিছু ভুল করে ফেলে। আর এই ভুলের কারণে আদিম সাগরে নানা ধরনের রেপ্লিকেটর তৈরি হয়। তখন তাদের মধ্যে শুরু হয় টিকে থাকার লড়াই, কারণ সাগরের উপাদান তো সীমিত। তো যে রেপ্লিকেটরগুলো নিজেদের চারপাশে প্রোটিনের দেয়াল বা খোলস তৈরি করতে পেরেছিল, তারা অন্যের আক্রমণ থেকে বেঁচে গেল। ঠিক, এই খোলসগুলোই হল প্রথম সার্ভাইভাল মেশিন। সময়ের সাথে সাথে এই মেশিনগুলো আরও জটিল ও বিশাল হয়েছে। মানে মানুষসহ আজকের পৃথিবীর সমস্ত প্রাণী আসলে সেই আদিম রেপ্লিকেটরের তৈরি করা বিশাল ও জটিল সব সার্ভাইভাল মেশিন। একদম তাই। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি খটকা? এই যে বলছেন জিন সার্ভাইভাল মেশিন বানাচ্ছে, নিজের কপি করছে, তাহলে কি জিন বসে বসে ছক কষছে? তার কি কোনো নিজস্ব সচেতনতা বা পূর্ব পরিকল্পনা আছে? সে কি জেনে শুনে এসব করছে? না না, জিনের কোনো মস্তিষ্ক নেই, কোনো চেতনা নেই, কোনো পূর্ব পরিকল্পনাও নেই। সবকিছু ঘটছে স্বয়ংক্রিয়ভাবে। মানে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের অমোঘ নিয়মে। হ্যাঁ, এখানে অক্সফোর্ড আর কেমব্রিজের নৌকাবাইচ বা রোয়িং ক্রুয়ের অ্যানালজিটা খুব সুন্দর মানায়। ধরুন ৮ জন মাঝি মিলে একটা দল। আচ্ছা। এখন দলের কোচ যখন মাঝি বাছাই করেন, তখন তিনি কেবল সবচেয়ে শক্তিশালী মাঝিদের নেন না। তিনি দেখেন কারা একে অপরের সাথে নিখুঁত ছন্দে তাল মিলিয়ে দাঁড় টানতে পারে। কারণ একজন মাঝি হয়তো খুব শক্তিশালী, কিন্তু সে যদি অন্যদের সাথে তাল মেলাতে না পারে, তবে তো নৌকা উল্টে যাবে। ঠিক, জিনের ক্ষেত্রেও তাই। জিন পুলে সেই জিনগুলোই টিকে থাকে যারা অন্য জিনগুলোর সাথে মিলে একটা কার্যকর শরীর তৈরি করতে পারে। বুঝতে পেরেছি। একটা জিন হয়তো খুব ভালো দাঁত তৈরি করতে পারে, কিন্তু পাকস্থলী তৈরি করা জিনের সাথে যদি তার কোনো সমন্বয় না থাকে, তবে ওই প্রাণীটি খাবার হজম করতে পারবে না এবং মারা যাবে। তার মানে তারা একে অপরকে সাহায্য করছে কোনো ভালোবাসা বা মহানুভবতা থেকে নয়, বরং এক নৌকায় আছে বলে নিজে বাঁচার জন্যই অন্যকে সাহায্য করতে হচ্ছে। একেবারে নিখুঁত বলেছেন। তারা অন্ধভাবে একসাথে কাজ করে, কেবল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু
জিনের যদি নিজস্ব কোনো মস্তিষ্ক না থাকে এবং তারা যদি কেবল মাঝিদের মতো অন্ধভাবেই কাজ করে, তবে প্রাণীদের এই দ্রুত নড়াচড়া, শিকার করা বা বিপদ দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিভাবে তৈরি হলো? এটাই তো বিবর্তনের একটা বড় চমক। জিনের কাজের গতি ধীর হওয়ায় তারা সরাসরি প্রাণীর দৈনন্দিন নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ আমরা জানি জিন প্রোটিন তৈরির মাধ্যমে কাজ করে, আর এই প্রক্রিয়াটি ভীষণ ধীর। ঠিক যেমন ধরুন, আপনি পৃথিবীর কোনো কন্ট্রোল রুম থেকে মঙ্গলে থাকা কোনো রোভারকে রিয়েল টাইমে জয়স্টিক দিয়ে চালাতে পারবেন না। কারণ সিগন্যাল যেতে আর আসতে বেশ কয়েক মিনিট সময় লাগে। এই সময়ের ব্যবধান বা টাইম ল্যাগের সমস্যা সমাধানের জন্যই জিন একটি চমৎকার ব্যবস্থা তৈরি করেছে। তারা স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ক তৈরি করেছে। হ্যাঁ, এই জায়গাটা বোঝানোর জন্য বইটিতে বিখ্যাত সায়েন্স ফিকশন ফর অ্যান্ড্রোমেডার একটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই এলিয়েনদের গল্পটা। 200 আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সি থেকে এলিয়েনরা পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠিয়ে একটি সুপার কম্পিউটার তৈরি করায়। এখন পৃথিবী থেকে কোনো বার্তা অ্যান্ড্রোমিডায় পৌঁছাতে 200 বছর এবং সেখান থেকে নির্দেশ আসতে আরও 200 বছর। মানে মোট 400 বছর লাগবে। তাই এলিয়েনরা সরাসরি কম্পিউটারটিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা আগে থেকেই কম্পিউটারের সমস্ত প্রোগ্রাম আর ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলার নিয়ম সেট করে দেয়। আমাদের জিনগুলোও ঠিক ওই এলিয়েনদের মতো। তারা আমাদের মস্তিষ্ক নামক এক্সিকিউটিভ কম্পিউটার তৈরি করে এবং তাতে টিকে থাকার সাধারণ নিয়মগুলো প্রোগ্রাম করে দেয়। ঠিক তাই। জিন শুধু বলে দেয় যেটা মিষ্টি সেটা খাবে, যেটা তেতো সেটা খাবে না। এরপর মস্তিষ্ক চারপাশের পরিবেশ থেকে তথ্য নেয়, বিশ্লেষণ করে এবং পেশিকে নির্দেশ দেয়। মানে মস্তিষ্কই রোজকার সিদ্ধান্তগুলো নেয়। হ্যাঁ, জিনের ভূমিকা এখানে একজন প্রোগ্রামারের মতো, যে দাবার কম্পিউটারে প্রোগ্রাম সেট করে দেয়, কিন্তু খেলা শুরু হওয়ার পর কম্পিউটার নিজের বুদ্ধিতেই খেলে। এখান থেকেই বিষয়টা আসলে ভীষণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আচ্ছা, কিভাবে? কারণ মস্তিষ্ক যখন এতটা উন্নত হয়ে যায় যে সে ভবিষ্যৎ অনুমান বা সিমুলেশন করতে পারে, তখনই প্রকৃতিতে প্রতারণা বা মিথ্যার জন্ম হয়। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। মস্তিষ্ক বুঝতে শেখে যদি আমি এই কাজটা করি তবে ওটার ফলাফল কি হবে। আমরা যদি অ্যাংলার ফিশের কথা ভাবি, ওই যে সমুদ্রের তলদেশের মাছটা। একদম, এই মাছ সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে আর তার মাথার উপরের একটা মাংসপিণ্ডকে ঠিক পোকার মতো নাড়াতে থাকে। ছোট মাছ সেটাকে খাবার ভেবে কাছে এলেই সে গিলে ফেলে। ফায়ারফ্লাই বা জোনাকি পোকার উদাহরণটিও এখানে খুব প্রাসঙ্গিক। এক প্রজাতির স্ত্রী জোনাকি পোকা অন্য প্রজাতির পুরুষ জোনাকি পোকার আলোর সংকেত নকল করতে শেখে। তারপর পুরুষ পোকাটি যখন মিলনের আশায় সেই আলোর দিকে ছুটে আসে, তখন স্ত্রী পোকাটি সোজা তাকে ধরে খেয়ে ফেলে। বিবর্তনের ধারায় মস্তিষ্ক এভাবেই অন্য প্রাণীর মস্তিষ্ককে প্রতারণা করতে শেখে। টিকে থাকার জন্য এটা একটা অসাধারণ কিন্তু ভয়ঙ্কর কৌশল। কিন্তু এই ভয়ঙ্কর কৌশলের কথা বলতেই একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। কি প্রশ্ন? যদি এই সার্ভাইভাল মেশিনগুলোর মস্তিষ্ক এতই স্বাধীন এবং প্রতারণায় পারদর্শী হয়, এবং জিনের একমাত্র উদ্দেশ্য যদি হয় শুধুই নিজের স্বার্থ রক্ষা করা, তবে প্রাণীরা একে অপরের সাথে দেখা হলেই সরাসরি খুনোখুনি করে না কেন? মানে প্রকৃতি কেন একটা বিশাল যুদ্ধক্ষেত্র নয়? একদম। আমরা তো দেখি দুটো হরিণ যখন লড়াই করে তারা শিংয়ে শিং ঠেকিয়ে শক্তি পরীক্ষা করে, কিন্তু সাধারণত কেউ কাউকে মারাত্মক আহত করে না। কেন এমন হয়? এর কারণ বুঝতে হলে আমাদের বিবর্তনবাদের জগতে জন মেইনার্ড স্মিথের বিখ্যাত গেম থিওরিতে যেতে হবে। গেম থিওরি? হ্যাঁ, বিশেষ করে হক বনাম ডাভ বা ধরুন বাজপাখি বনাম ঘুঘু মডেলে। এখানে বাজপাখি মানে এমন প্রাণী যারা সব সময় প্রাণঘাতী লড়াই করে। আর ঘুঘু মানে? যারা কেবল ভয় দেখায় কিন্তু কখনো আঘাত করে না। ঠিক। আমি বিষয়টা একটা মানুষের সমাজের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরুন একটা সমাজের সবাই খুব শান্তিকামী, অর্থাৎ সবাই ঘুঘুর মতো আচরণ করে। তারা কোনো বিবাদ হলে আলোচনা করে মিটিয়ে নেয়। আচ্ছা, এখন হঠাৎ করে ওই সমাজে একজন আক্রমণাত্মক মানুষের উদ্ভব হলো যে বাজ পাখির মতো আচরণ করে। সে তো সহজেই ভয় দেখিয়ে বা মারধর করে সবাইকে হারিয়ে সব সুযোগ সুবিধা নিয়ে নেবে। হ্যাঁ, ফলে তার সুবিধা হবে এবং তার জিনের সংখ্যা বাড়তে থাকবে। তাই তো। একদম। কিন্তু এরপর কি হবে ভাবুন। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সমাজ যখন বাজপাখির মতো আক্রমণাত্মক প্রাণীতে ভরে যাবে, তখন তারা প্রতিটি ছোটখাটো বিষয়ের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করবে। ও, মারাত্মক আহত হবে এবং তাদের মৃত্যুর হার ব্যাপকভাবে বেড়ে যাবে। ঠিক।
তখন আবার কোনো শান্তিকামী ঘুঘু সেখানে এলে সে এই প্রাণঘাতী লড়াই এড়িয়ে গিয়ে সুবিধা পাবে। সে হয়তো একটু কম খাবার পাবে, কিন্তু অন্তত লড়াই করতে গিয়ে মারা পড়বে না। অর্থাৎ কোনো একটা কৌশলই সবসময়ের জন্য নিরঙ্কুশভাবে সফল হতে পারে না। এখান থেকেই কি ইভলিউশনারিলি স্টেবল স্ট্র্যাটেজি বা ইএসএস এর ধারণাটা আসে? হ্যাঁ, ঠিক তাই। প্রকৃতিতে সাধারণত রিটালিয়েটর বা পাল্টা আঘাত করার কৌশল সবচেয়ে বেশি সফল হয়। এরা শুরুতে ঘুঘুর মতো শান্ত থাকে, কিন্তু কেউ আক্রমণ করলে বাজ পাখির মতো পাল্টা আঘাত করে। নিকোটিন বার্জিনের স্টিকলব্যাক মাছের সেই বিখ্যাত পরীক্ষাটির কথা মনে আছে? তিনি দেখিয়েছিলেন যে এই মাছ নিজের সীমানায় বা টেরিটরিতে থাকলে খুবই আক্রমণাত্মক থাকে। কিন্তু যখনই সে ভুল করে অন্যের সীমানায় ঢুকে পড়ে, তখন সে পিছু হটে আসে। এটিও একটি ইএসএস। প্রকৃতিতে এভাবেই একটা ভারসাম্য তৈরি হয়, যার ফলে অকারণে রক্তপাত এড়ানো যায়। আবার এই স্নায়ুযুদ্ধের কারণে প্রাণীদের মধ্যে পোকার ফেস বজায় রাখার একটা প্রবণতা দেখা যায়। পোকার ফেস? হ্যাঁ, তাসের খেলায় যেমন খেলোয়াড়রা নিজেদের আবেগ লুকিয়ে রাখে যাতে অন্য কেউ বুঝতে না পারে তাদের হাতে ভালো তাস আছে নাকি খারাপ, প্রাণীরাও লড়াইয়ের সময় নিজেদের দুর্বলতা লুকোতে শেখে। ও হ্যাঁ, কারণ সে যদি আগে থেকেই বুঝিয়ে দেয় যে সে ক্লান্ত হয়ে পড়েছে, তবে প্রতিপক্ষ সেই সুযোগ নিয়ে তাকে মেরে ফেলবে। একদম। তাই বিবর্তনের নিয়মেই প্রাণীরা নিপুণ অভিনেতা হয়ে ওঠে। গেম থিওরি আমাদের খুব সুন্দরভাবে বোঝায় অপরিচিতদের সাথে জিন কিভাবে আচরণ করে। কিন্তু প্রতিপক্ষ যদি অপরিচিত না হয়ে পরিবারের কেউ হয়, তখন জিনের কৌশল কেমন হয়? এটা একটা দারুণ পয়েন্ট, কারণ পরিবারের সদস্যদের ক্ষেত্রে তো লড়াইয়ের নিয়ম বদলে যায়। হ্যাঁ, এখানে ডব্লিউ.ডি. হ্যামিল্টনের কিন সিলেকশন বা আত্মীয় নির্বাচনের তত্ত্ব আমাদের প্রশ্নের উত্তর দেয়। একটি জিন কিভাবে অন্যের শরীরে থাকা তার নিজের কপিকে চিনতে পারে? এর একটা খুব মজার তাত্ত্বিক উদাহরণ দেওয়া হয়েছে বইটিতে, যাকে বলে গ্রিন বিয়ার্ড ওল্ট্রিজম এফেক্ট। গ্রিন বিয়ার্ড মানে সবুজ দাড়ি? হ্যাঁ, এটি একটি অসাধারণ চিন্তা পরীক্ষা। ধরুন, একটি বিশেষ জিন কোনো প্রাণীর শরীরে দুটো কাজ করে। প্রথমত, সে প্রাণীর মুখে একটি সবুজ দাড়ি তৈরি করে। দ্বিতীয়ত, সে প্রাণীটিকে এমনভাবে প্রোগ্রাম করে যাতে সে অন্য যে কোনো সবুজ দাড়িওয়ালা প্রাণীকে সাহায্য করে। বাহ! এর ফলে ওই জিনটি খুব সহজেই অন্য শরীরে থাকা তার নিজের কপিগুলোকে খুঁজে বের করতে এবং সাহায্য করতে পারে। কিন্তু বাস্তবে তো এমন কোনো জিন নেই। না, বাস্তবে নেই। তবে প্রকৃতিতে অন্য একটি চমৎকার উপায়ে জিন নিজেকে চিনতে পারে। আর সেই উপায়টি হলো আত্মীয়তা বা পারিবারিক সম্পর্ক। মানে ভাই বোনের সাথে একজন মানুষের জিনের মিল থাকে ঠিক 50%, কারণ তারা একই পিতামাতার কাছ থেকে জিন পেয়েছে। দাদা দাদির সাথে থাকে 25%। একদম। আর এই কারণেই প্রাণীরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করে। একটি মা পাখি যখন শিকারীর সামনে নিজের জীবন বিপন্ন করে ছানাদের বাঁচায়, তখন সে আসলে কোনো মহানুভবতা দেখাচ্ছে না। সে নিজের জিনেরই 50% কপিকে বাঁচানোর এক তীব্র স্বার্থপর কৌশল প্রয়োগ করছে মাত্র। ঠিক, জিন অনেকটা গণিতবিদের মতো হিসাব করে দেখে। একজন বাহকের মৃত্যুর বিনিময়ে যদি তার একাধিক কপি অন্য 2-3টি শরীরে বেঁচে যায়, তবে সেটাই তার জন্য চরম লাভজনক। জিনের কাছে শরীরের কোনো মূল্য নেই। তার কাছে মূল্য শুধু তথ্যের, তার নিজের কপির। সে তার কপি বাঁচানোর জন্য বাহককে দিয়ে যে কোনো চরম কাজ করাতে পারে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? মানে আমরা যদি কেবল জিনের তৈরি করা একটা যন্ত্র হই, আর আমাদের প্রতিটি আবেগ, ভালোবাসা, আত্মত্যাগ যদি জিনের স্বার্থপর হিসাব নিকাশের ফল হয়, তবে আমরা কি আক্ষরিক অর্থে জিনের হাতের পুতুল? আমাদের কি জিনের এই অন্ধ স্বার্থপরতার বিরুদ্ধে যাওয়ার কোনোই ক্ষমতা নেই? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ডকিন্স নিজেই এর একটা আশাব্যঞ্জক উত্তর দিয়েছেন। আমরা জিনের তৈরি করা যন্ত্র হতে পারি ঠিকই, কিন্তু আমরা অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। কিভাবে? আমাদের মস্তিষ্ক বিবর্তনের ধারায় এতটাই উন্নত হয়েছে যে সে এখন জিনের মূল নির্দেশ অমান্য করার ক্ষমতা রাখে। মানুষের ক্ষেত্রে সংস্কৃতি, শিক্ষা এবং সচেতনতা আমাদের জীবতাত্ত্বিক নিয়মের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। এর সবচেয়ে বড় এবং দৃশ্যমান প্রমাণ হল মানুষের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার। একদম ঠিক বলেছেন। জিনের একমাত্র উদ্দেশ্য হল যে কোনো উপায়ে বংশবৃদ্ধি করে নিজের কপি ছড়িয়ে দেওয়া। কিন্তু আমরা মানুষরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যে আমরা সন্তান নেব কি নেব না। হ্যাঁ,
আমরা জিনের এই আদিম ও অন্ধ নির্দেশকে সরাসরি অস্বীকার করছি। এটি প্রমাণ করে যে জিনের তৈরি করা মস্তিষ্ক এখন খোদ জিনেরই নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ক্ষমতা রাখে। আমরা চাইলে জিনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি। একদম ঠিক। এই সম্পূর্ণ আলোচনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আমরা জন্মগতভাবে জীবতাত্ত্বিকভাবে স্বার্থপর। জিন আমাদের স্বার্থপর হতেই প্রোগ্রাম করেছে। তাই যদি আমরা একটি সুন্দর পরার্থপর এবং সহযোগিতাপূর্ণ সমাজ গড়তে চাই, তবে আমাদের সচেতনভাবে উদারতা এবং পরার্থপরতার শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের শেখাতে হবে কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয়। কারণ আমাদের জৈবিক প্রকৃতির কাছ থেকে এ ব্যাপারে খুব একটা সাহায্য পাওয়া যাবে না। প্রকৃতি আমাদের মহান হতে শেখাবে না। অসাধারণ একটা উপসংহার। প্রকৃতি আমাদের পরার্থপর হতে শেখাবে না, এটা আমাদের নিজেদেরই অর্জন করতে হবে সচেতনভাবে। ঠিক। বিদায় নেওয়ার আগে আমি সবার জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বইটির একটি অংশে বলা হয়েছে, আমাদের ডিএনএ এর একটি বিশাল অংশ কোনো প্রোটিন তৈরি করে না, তারা কোনো কাজেই আসে না। হ্যাঁ, বিজ্ঞানীরা একে অনেক সময় জাঙ্ক ডিএনএ বলেন। একদম। তারা নিছকই পরজীবী বা বিনা ভাড়ায় যাতায়াতকারী যাত্রী হিসেবে আমাদের শরীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘুরে বেড়াচ্ছে। জিনের দৃষ্টিকোণ থেকে দেখলে এতে অবাক হওয়ার কিছুই নেই। জিনের একমাত্র কাজ টিকে থাকা। যদি কোনো ডিএনএ কোনো কাজ না করেও নিছকই অন্য কাজের ডিএনএর সাথে গায়ে গা লাগিয়ে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতে পারে, তবে সে টিকে থাকবে। আর ঠিক এই জায়গাটাতেই আমার সেই চূড়ান্ত প্ররোচনামূলক ভাবনার উদয় হয়। আচ্ছা। একটু ভেবে দেখুন, আমাদের জিন টিকে থাকার জন্য আমাদের মস্তিষ্ক তৈরি করেছিল। সেই মস্তিষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ভবিষ্যৎ অনুমান বা সিমুলেশন করতে শুরু করল। হ্যাঁ। সিমুলেশন করতে করতে মস্তিষ্ক এতটাই জটিল হয়ে গেল যে এই সিমুলেশনের চরম পর্যায় হিসেবেই সম্ভবত আমাদের চেতনার জন্ম হল। এটা একটা খুব গভীর চিন্তা। তাহলে প্রশ্ন হল, আমাদের এই যে আমি সত্তা, আমাদের এই যে স্বাধীন চিন্তার ক্ষমতা বা আত্মোপলব্ধি, এগুলো কি আসলে জিনের তৈরি করা একটি সিমুলেশন প্রোগ্রাম, যা একসময়ে এতই উন্নত হয়ে গেছে যে জিনের নিজেরই হাতের আওতার বাইরে চলে গেছে? অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো, যা তার স্রষ্টার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়। ঠিক। আর সেই জাঙ্ক ডিএনএগুলো কি এই বিশাল সফটওয়্যার আপডেটের পর রয়ে যাওয়া কিছু বাতিল কোড মাত্র? আমরা নিজেদের যতটা স্বাধীন ভাবি, সত্যি কি আমরা ততটা স্বাধীন? সত্যি ভাবার মতো একটা বিষয়। সেই শুরুতে বলা নেকার কিউবের কথা মনে আছে? এবার একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কিউবটা আরেকবার উল্টে দেখার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, কে আসলে আয়নার ওপাশ থেকে তাকিয়ে আছে? আপনি নিজে, একজন স্বাধীন মানুষ, নাকি কয়েক বিলিয়ন বছর ধরে টিকে থাকা কোনো এক প্রাচীন অন্ধ রেপ্লিকেটরের তৈরি করা অত্যন্ত বুদ্ধিমান এক জৈব রোবট? ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।